আজকে নিয়ে চলে এসেছি জমজমাটি ৩টা রান্না। আপনারা উপকরণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি, কি হবে আইটেম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাউ চিংড়ি, করলা দিয়ে ইলিশ আর এই গরমের জন্যে আমের দুর্দান্ত চাটনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমি ৩টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই গরমে লাউ লাউ খাওয়া খুবই ভালো। এজন্যে আমি আজকে দেখাবো লাউ চিংড়ি আর করলা দিয়ে ইলিশ। আর রয়েছে আমের চাটনি, যেটা ৩টা উপকরণই গরমে খাওয়া খুবই ভালো শরীরের জন্যে। যে গরম, তাতে এই গরমে বেশি, বেশি করে লাউ খাওয়া ভালো। আমি আজকে আমের চাটনি তৈরি করার জন্য নিয়েছি এখানে ফজলি আম। ফজলি আমটা খুব বেশি টক হয় না। চিনি বা গুড় কম লাগে এবং খেতেও খুবই ভালো লাগে। আমগুলা খুবই ফ্রেশ ছিল এবং বড় বড় ছিল। আমি আমগুলাকে পিস পিস করে কেটে নিব চাটনি করার জন্যে। আমগুলা যেহেতু বড় বড় ছিল, কাটতেও খুব তাড়াতাড়ি হয়েছে আমগুলা, কারণ এক পিস থেকে আম অনেকগুলা হয়েছে। বাসায় একটু চাটনি খেতে পছন্দ করে এই গরমে, এজন্যে প্রায় চাটনি হয়। ভাবলাম আপনাদের সঙ্গে চাটনিটা শেয়ার করি, আমরা কিভাবে চাটনি তৈরি করি। আপনারা কিভাবে চাটনি তৈরি করে খান এই গরমে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও চেষ্টা করব সেইভাবে চাটনি তৈরি করে পরিবারের মানুষগুলাকে খাওয়ানোর। আর এইভাবে যদি আপনারা চাটনি না তৈরি করেন, তো আমার রেসিপিটাও আপনারা শেয়ার করতে পারেন বা চাটনি তৈরি করে এইভাবে খেতে পারেন। খুবই মজার চাটনি হয় এভাবে। প্লেটে খাওয়ার খাওয়ার প্লেটে চাটনি থাকলে মনে হয় যে খাওয়ার রুচি চেঞ্জ হয়ে যায়। খুবই ভালো লাগে খেতে। নতুন নতুন এরকম রেসিপি পেতে হলে আজরিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের ঘন্টিটা বাজিয়ে দেন। তাহলে আমার কোনো নতুন ভিডিও আসলেই আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। আশা করছি আপনাদেরকে প্রথম থেকে আমি শেষ পর্যন্ত পাবো। এই রেসিপির মধ্যে কোন রান্নাটা আপনার বেশি পছন্দের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এক এক করে সব আমগুলা পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আমগুলা একেবারে টাটকা ছিল। এখন বাজারে আম অ্যাভেলেবল, কারণ এখন আমের সিজন। যে কোনো বাজারে আমটা পাওয়া যায়। তবে টক আমের থেকে ফজলি আমের চাটনিটা খেতে বেশ ভালো লাগে। আমগুলা আমার সবগুলা কাটা হয়ে গেল, দেখেন আমি এতগুলো আম নিয়েছি। আর আমি করলা নিয়েছি। করলা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজি খুবই ভালো লাগে। আমাদের বাসায় সকলেই খেতে পছন্দ করে। তবে করলা দিয়ে ইলিশ খুব বড় ইলিশের দরকার হয় না, ছোট ইলিশ হলেই হয়ে যায়।
ইলিশ মাছ এমনিতেই টেস্টি। যেকোনো খাবারে দিলেই সেটা আরো বেশি ভালো লাগে। করলা এমনি ভালো লাগে। করলা চিংড়ি, করলা দিয়ে ইলিশ আমাদের খুবই পছন্দের একটা খাবার। তা আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা কিভাবে করলা দিয়ে ইলিশ রান্না করি। সে রেসিপিটাই আশা করছি আপনারা সকলেই দেখবেন এবং বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। করলাগুলা আমি এভাবে কেটে নিচ্ছি গোল করে না, কারণ আমরা বীজটা ফেলে দিই। করলার মধ্যে যে শক্ত বীজটা থাকে এটা আমরা নিই না। অনেকে নেয়, যারা নিবেন তারা নিবেন। আর যারা নেন না তারা এভাবে ফেলে দিলেই হবে। আমরা ফেলেই দিই। দাঁতের তলে শক্ত বীজটা পড়লে ভালো লাগে না খেতে। এভাবে আমি সবগুলা সেম ভাবে দেখে করলাগুলা কেটে নিব। আপনাদের ইচ্ছা অনুযায়ী করলাটা কেটে নিলেই হবে। আমার মতোই যে কাটতে হবে এমন কোনো কথা না। করলার বীজগুলা বেশ শক্ত ছিল। আমি প্রায় সবগুলাই ফেলে দিয়েছি। যেগুলা কাঁচা বীজ ছিল সেগুলা নিয়ে নিয়েছি। শক্ত বীজগুলা আমি ফেলে দিয়েছি। করলা দিয়ে, করলা তো এমনি অনেকে ভাজি খেয়েছেন। করলা দিয়ে এভাবে ইলিশ মাছ দিয়ে ভাজি করে দেখবেন। মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। তবে ইলিশের যে দাম, প্রচুর দাম ইলিশের। ইলিশ ছোঁয়াই যাচ্ছে না, এতই দাম। আমি যে ইলিশটা নিয়েছিলাম সেটায় ১২০০ টাকা কেজি। আপনাদের ওই সাইডে ইলিশের কেমন দাম অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে অনেক দাম। বড় ইলিশ তো ২-২.৫ হাজার টাকা কেজি। যেগুলা ৪টাতে ১ কেজি এগুলাও ১৮০০ টাকা কেজি। আর আমি যেগুলা নিয়েছিলাম এগুলা ১২০০ টাকা কেজি। আমি করলার জন্য আমার একটাই দরকার, আমি একটাই নিয়েছিলাম ১ পিস। আমি বীজগুলা ফেলে আমি করলাগুলা খুব সুন্দর করে কেটে নিলাম। আমার করলা কাটা শেষ। লাউটা দেখেন কত সুন্দর, একেবারে কচি এবং ফ্রেশ লাউ। এরকম কচি লাউ খেতে বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কথাই নাই। স্বাদ পুরাই চেঞ্জ। লাউটার বীজগুলা বেশ নরম ছিল, একেবারে কচি ছিল লাউটা, ফ্রেশ। আমি লাউ চিংড়ি করার জন্য কেটে নিব। লাউ চিংড়ি করার জন্যে লাউটা ডুমা করে কাটবো না আমি। আবার একেবারে ভাজির জন্যে যে চিকন হয় এমন ভাবেও কাটবো না। দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কেমন সাইজের পিস করা লাগবে লাউটা। এইভাবে পিস করে আমি লাউটা কেটে নিব।
আমি আগে কাটাকুটিগুলাই আগে করে নিয়েছিলাম রান্নার আগে। রান্নার মেইন হচ্ছে কাটা বাছাটা তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাটাও দেরি হয় না। খুব সহজে করা যায়। এজন্যে আমি সব উপকরণগুলা আগেই কাটতে বসে গেছিলাম। লাউয়ের চোখাগুলা বেশ নরম ছিল। অনেকে চোকা ভাজি খায়, আমরাও খাই। আজকে লাউয়ের চোকা ভাজিটা করব না। লাউয়ের চোকা আর আলু দিয়ে একটা ভাজি, সেটাও অনেক মজা লাগে। চাইলে আপনারা করে খেতে পারেন। আজকে আমি লাউটাই নিব, লাউ চিংড়ির জন্যে, চোকাটা নিব না। লাউটা আমার কাটতে খুব বেশি সময় লাগেনি, কারণ বীজগুলা নরমই ছিল। তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। আমি লাউটাও কেটে নিলাম। কত সুন্দর ফ্রেশ লাউটা। এই সন্ডের ইলিশের কথাই বলছিলাম। প্রচুর দাম ইলিশের। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ইলিশ। ইলিশটা খুবই সুন্দর ছিল। ছোট হলেও ইলিশের ডিম ছিল। ইলিশ মাছ এমনিতে স্বাদের। যেভাবে রান্না করেন না কেন, আর কোনো কিছুর মধ্যে দিয়ে রান্না করলে সেটার স্বাদ তো একেবারেই আলাদা হয়ে যায়। খেতে খুবই দারুণ লাগে। ইলিশ মাছটা আমি হচ্ছে চোকাগুলা ছাড়িয়ে নিব। ইলিশ মাছের চোকাগুলা আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে তুলে নিব। ইলিশ মাছটার দুই পাশের চোকাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছোট হোক বা বড় হোক, ইলিশ মাছের স্বাদই আলাদা। বড় হলে বেশি স্বাদ, টেস্টি। তবে মাছটা অনেক মজা ছিল ছোট হলেও। আমার চোকা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাছটা কেটে নিব। দেখেন কতটা সুন্দর ইলিশ মাছ। ইলিশ মাছের ডিম হয়েছিল। খুব বেশি পরিমাণ ডিম না, অল্প পরিমাণ ডিম হয়েছিল। ইলিশ মাছটা যেহেতু বড় না, আমি এখানে রিং পিসই করে নিব ইলিশ মাছের। পিসগুলা বেশ সুন্দর। ইলিশ মাছ যেমন কাটতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তেমন ইলিশ মাছ আমার খেতেও খুবই ভালো লাগে। ইলিশ মাছটার আমি সবগুলা পিস পিস করে নিব। মাথাটাও এখানে মিডিল দিয়ে আমি কেটে নিব। তাহলে করলার সঙ্গে বেশ আহ, মিশে যাবে, ভালো লাগবে খেতে। আর গোটা রাখলে কিছুই ঢুকবে না, এই জন্য আমি মাথাটাকে ফেলে নিলাম। আমার ইলিশ মাছটা কাটা হয়ে গেছে। দেখেন অনেকগুলা পিস হয়েছে এখানে। আমি সব উপকরণগুলা এখানে ধুয়ে নিয়ে চলে আসছি। আমার কাটা বাছা ধোয়া সব শেষ। এখন রান্না করতে বেশি সময় লাগবে না।
আসলেই এগুলা কাটাবাছা করে নিলেই রান্না করার কাজটা তাড়াতাড়ি খুব দ্রুত হয়ে যায়। কাটতে যতটুকু সময় ব্যয় হয়। আমি এখানে চিংড়ি বেশ অনেকগুলা নিয়েছি। চিংড়িগুলা আমার আগে থেকে বাছা ছিল। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। বের করে নিয়েছি। আমি চিংড়িটা ভাজার জন্য এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। চিংড়িটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলাইতে একটা লোহার কড়াই দিয়ে এই চিংড়িগুলাকে আমি ভালোভাবে ভেজে নিব। চুলাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দিব চিংড়িগুলা। চিংড়িগুলা আমি খুব একেবারে মচমচা করেও ভাজবো না, আবার একেবারে কাঁচাও রেখে দিব না। এমনভাবে ভেজে নিব জানি লাউয়ের সঙ্গে দিলে চিংড়ি চিংড়ি আর লাউটা একটু মজে। এভাবে করে ভেজে নিলেই হবে। চিংড়িটা এভাবে ভাজা খাওয়া যায়। ভাজা খেতে হলে একটু মচমচে করে ভেজে নিলেই খাওয়া যায়। তবে আজকে আমি ভাজা খাবো না। আমি লাউ দিয়ে এটা লাউ চিংড়ি করব। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। পছন্দ মতো কালার চলে আসার ফলে আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে। লাউ চিংড়ি করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সাদা তেল, লবণ, স্বাদমতো লবণ আর আদা রসুন বাটা যতটুকু প্রয়োজন সে অনুপাতে দিলেই হবে। আর এটাকে কষানোর জন্যে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি। লাউ চিংড়িতে খুব যে বেশি মশলাদার হলে লাউ চিংড়িতে খুব বেশি মশলাদার প্রয়োজন নাই। অল্প মশলাতেই লাউ চিংড়িটা সুন্দর করে রান্না করলে খেতে মজা লাগে। বেশি মশলাদার হলে আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো লাগে না। আমরা অল্প মশলা দিয়ে এভাবে রান্না করে খাই। আম একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করার। আমি ধুয়ে রাখা লাউগুলা দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে। এখন আমি লাউটা একটু বেশ কিছু সময় কষিয়ে নিব। লাউয়ে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। লাউটা কষাতে কষাতে এমনি পানি বের হয়। আর দেখলেন আমি দেখলাম যে লাউয়ে যে পানি বের হয়েছে এটাতে লাউটা সিদ্ধ হয়ে যাবে এজন্য আর পানি এক্সট্রা ভাবে দিইনি। আর এখানে ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়। যদি পানিটা না বের হয় সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ পানি ব্যবহার করবেন। আর পানি বেশি ব্যবহার করলে লাউটা বেশি সিদ্ধ হয়ে যাবে। লাউটা বেশি খেতে ভালো লাগবে না। কষাতে কষাতে দেখবেন যে এক পর্যায়ে লাউয়ে বেশ অনেকটা পানি বের হয়। আমি লাউটাতে কোনো রকম পানি ব্যবহার করিনি। আবারও বলছি আমি এটা কষিয়ে কষিয়ে রান্না করেছি।
লাউটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাতে কষাতেই এক পর্যায়ে সিদ্ধ হয়ে যায়। দেখেন অনেকটা পানি বের হয়েছে। সেক্ষেত্রে আর আমার এক্সট্রা ভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। লাউ চিংড়ি করতে হলে হাতে বেশ সময় নিয়ে করতে হয়। এটা খুব লাউ চিংড়ি করার সময় চুলার জালটা মিডিয়ামে রেখে করতে হয়। জালটা বেশি হলে নিচে লাউটা লেগে যাবে, খেতে ভালো লাগে না। এই জন্য লাউ চিংড়ি করার সময় একটু বেশ সময় নিয়েই করার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালো লাগে। দেখেন আমার লাউ চিংড়িটাও হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে আর কতটা আকর্ষণীয় আমার লাউ চিংড়িটা হয়ে গেছে। আমি একটা বলে ঢেলে নিলাম। আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, তাও দেখেন হালকা রস রস আছে। আমার একটা রান্না হয়ে গেল। আমি ইলিশ মাছটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। পিসগুলা খুব একটা ছোট হয়নি, বড় বড় পিস। আমি ইলিশ মাছটা ভেজে নিব, এই জন্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে মাখিয়ে নিব এপাশ ওপাশ ভালোভাবে। ইলিশ মাছগুলো আমার মাখানো শেষ। আমি এখন ভেজে নিব। এই জন্যে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। এখন মাখিয়ে রাখা ইলিশগুলা আমি এক এক করে দিয়ে দিব। ইলিশ মাছটা এমন ভাবে ভাজবেন যেভাবে ভেজে রান্না করেন তার থেকে একটু কড়া, মানে ইলিশ মাছটা যেহেতু করলাতে দেওয়া হবে, নাড়াচাড়াতে ভেঙে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এজন্য একটু কড়া ভাবে ভেজে নিতে হবে, তাহলে আর করলাতে দিলে ভাঙবে না। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশে উল্টিয়ে নিব। মাছগুলা আমি সবগুলা উল্টিয়ে নিলাম। মাছগুলো আমি এ পর্যায়ে উঠিয়ে নিব না, আমি আগেই বলেছি একটু ইলিশ মাছটা কড়া করে ভাজতে হবে। আমি আবার একটু উল্টিয়ে দিব কড়া করে ভাজার জন্যে। এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিব একটা বলে।
আমার মাছ ভাজা শেষ। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি করলা আর আলুটা সিদ্ধ দেওয়ার জন্যে। সবগুলো করলা আমি দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। পানি দিয়ে সিদ্ধ করতে হবে আগে করলাগুলাকে। আমি নেড়ে দিব, নেড়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। করলাটার চুলায় এভাবে ৮০% সিদ্ধ করে নিব আমি, আর ২০% হবে ইলিশ মাছের সঙ্গে। করলাটা আমার হয়ে আসছে, আর পানিটাও দেখেন শুকিয়ে গেছে। আমি করলাটা এখানে ৮০% সিদ্ধ করে নিয়েছি। করলাটা ভাজার জন্যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর করলাতে একটু বেশি পেঁয়াজ দেওয়া লাগে, না হলে করলা তিতা লাগে। আর এখানে আপনাদের সঙ্গে আমি আরেকটা টিপস শেয়ার করি। করলাটা কাটার পরে সেটা লবণ দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিবেন। তারপরে আবার ধুয়ে নিবেন। এতে করলার যে আলাদা তিতা ভাবটা সেটা চলে যায়। করলাটা খেতে বেশ মজা লাগে। আমরা বাসায় করলা ভাজি করলে এইভাবে ভাজি করে থাকি, তিতাটা কম লাগে। পেঁয়াজটা খুব বেশি লাল করার প্রয়োজন নাই, হালকা একটু পেঁয়াজে কালার আসলেই করলাটা ঢেলে দিতে হবে। করলা ভাজি করার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ভাজি হয়ে যায়। বেশি পুড়িয়ে দিলে সেটা ভালো লাগে না, খেতে তিতা তিতা লাগে। তবে করলাটা দিয়ে একটু কিছুক্ষণের মধ্যে এই মাছটা দিয়ে দিতে হবে, কারণ ৮০% এই মাছটা এই করলার সঙ্গে সিদ্ধ হবে। তারপরে ইলিশের যে স্বাদটা সেটা পাওয়া যাবে। তবে করলা একেবারেই পানি শুকনা হওয়া যাবে না, কিছুটা রস রস থাকতে হবে। আমি আগেই বলেছি ৮০% কড়াইয়ে সিদ্ধ করতে হবে, আর ২০% সেই রস সহকারে মাছের সঙ্গে হবে। তাহলে ইলিশ মাছটা এর সঙ্গে মিশবে, ইলিশ মাছের যে স্বাদ সেটা বের হবে। তারপরেই না করলাটা খেতে ভালো লাগবে। এভাবে রান্না করার চেষ্টা করবেন। আমি করলাটা আমার পছন্দের মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। ভাজিটা বেশ উল্টিয়ে পাল্টিয়ে এটা ভালোভাবে আমি করে নিব। করলাতে আমার পছন্দের মতো কালার চলে এসছে। আমি এখন একটা বাটিতে করলাগুলা উঠিয়ে নিব। এভাবে রান্না করলে বিশ্বাস করেন এত বেশি মজা লাগে যে এমনি করলা খেতে ইচ্ছা করবে না। করলা ভাজি করলেই মনে হবে একটু ইলিশ মাছ দিয়ে দিই। এভাবে ভাজি করি।
একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে ইলিশ দিয়ে করলা ভাজি করে খাওয়ার। দেখতে দেখেন অসাধারণ লাগছে, খেতে অসাধারণ ছিল। আমি আমটা একটা প্রেসারের মধ্যে সিটি দিয়ে নিব। প্রেসারে আমগুলা সবগুলা ঢেলে দিব। প্রেসারে আমটা সিটি দিলে একটু আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, এজন্য প্রেসারে আমি সিটি দিয়ে নিব। আপনারা চাইলে চুলাতেও কড়াইয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন। আমি দিয়ে দিব এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। এখন আমটা তেলে দেওয়ার জন্য এখানে সাদা তেল আমি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। শুকনো মরিচ অপশনাল, চাইলে দিবেন, না চাইলে না দিতেও পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে কিছু সময় নাড়াচাড়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 12 মশলা। চাটনির স্মেলের একটা মেন উপকরণ হচ্ছে 12 মশলা। 12 মশলা দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করলেই হবে, পুড়িয়ে দেওয়া যাবে না, তাহলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দিলাম আমার আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলো। আমগুলো দিয়ে একটু বেশ ছুরির সাহায্যে নেড়েচেড়ে নিলেই এটা ঘাটি ঘাটি হয়ে যাবে। আর আমি এভাবে আস্তা রাখবো না, ঘাটি ঘাটি করে নিব। নাড়াচাড়া করতে করতে এটা হয়ে যাবে, এক্সট্রা কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। আমটা দেখেন আমার বেশ সুন্দর একটা ঘাটি ঘাটি টাইপের হয়ে গেছে চাটনি। আর আমি এখানে আমটা চিনি দিয়ে না, কুসুরের যে গুড়, এই গুড়টা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম কুচি করে রাখা গুড়গুলা। মিষ্টি যে যেমন খেতে পছন্দ করবেন সে অনুপাতে গুড় বা চিনি দিয়ে দিলেই হলো। চাটনি করা একেবারে সহজ। খাবার প্লেটে যদি চাটনি থাকে তাহলে খাবারের স্বাদ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। অবশ্যই এভাবে এই আমের সিজনে একবার হলেও চাটনি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। শেষ পাতে মনে হয় যে একটু চাটনি মুখের স্বাদটা অনেকটাই চেঞ্জ করে দেয়। চাটনিটা তেমন কিছুই নাই, এটা নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিলেই হয়ে যায় দারুণ চাটনি। আমার চাটনিটা হয়ে আসছে, দেখেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে। আমি ঢেলে নিলাম, চাটনিটা হয়ে গেছে। এই 3টা রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।